স্লাইড তো বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, 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 এসো, এসো, এসো হে বৈশাখ, এসো, এসো। বৈশাখের প্রথম দিন, হ্যাঁ প্রথম দিন নয়, কালকে প্রথম দিন চলে গেছে, কিন্তু আমাদের ক্লাসে এটা প্রথম দিন, সেই জন্য একটু নবভাবে নতুন সাজে চলে এসেছি তোমাদের নতুন ক্লাস নিয়ে। কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে ক্লাসটাকে প্রথমত রিশিডিউল করতে হয়েছে। আমাদের এখানে ইন্টারনেট নেই, বিভিন্ন সমস্যা চলছে, পিপিটি পাচ্ছি না, মানে কোনো রকমে সকালে 4টের সময় ঘুম থেকে উঠে আমি তোমাদের পিপিটি বানিয়ে নিয়ে এসেছি। এতই প্রবলেমের মধ্যে আজকে চলেছে। সে যাই হোক, যাই হোক না কেন, আজকের নতুন বছরে নতুন ক্লাসে প্রথমেই তোমাদেরকে স্বাগত জানাই। আর গুড মর্নিং নয়, আজকে বলবো সুপ্রভাত। কারণ প্রথমত বাংলা ক্লাস আর বাংলা নববর্ষ, সেই জন্যে সকলকে জানাই সুপ্রভাত আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা আমার তরফ থেকে যা যা দেওয়ার সমস্ত কিছু। ঠিক আছে? হ্যাঁ, তো নতুন বছরে নতুন ক্লাসে একদম ফুল এনার্জি নিয়ে ক্লাস শুরু করে দাও। আর বেশি কিছু বলার নেই। আমরা প্রথমত লেকচার কি কি পড়েছি, লক্ষ্য ব্যাচের লক্ষ্য ভেদ করতে আমরা চলে এসেছি। এবার বললো যে ম্যাম এরকম অড টাইপের সেজে এসছেন কেন, এদিকে শাড়ি এদিকে টি শার্ট। শাড়িটা না পরলে আমার মনটা খারাপ করছিল, আর টি শার্টটা না পরলে অফিস ওয়ালোকে তো লাগ জায়গা না। তো অফিসওয়ালা যারা আছে, অফিসের লোকজনেদের মন রাখার জন্য আমি টি শার্ট পরে নিয়েছি, যাতে আমাদের লোগোটা অ্যাটলিস্ট বোঝা যায় যে আমরা ফিজিক্সওয়ালা। আর এদিকে আমাদের এই বাঙালিত্বটাকে বজায় রাখতে প্রথম দিনে আমি শাড়ি পরে চলে এসেছি। এই অদ্ভুত কম্বিনেশনটা দেখে তোরা হাসিস না বাবা। আশা করছি এখন তো এইসবই স্টাইল চলছে, ইন্দো ওয়েস্টার্ন কিসব চলে না। তো যাই হোক, আজকে আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প। এই আদরিণী গল্পটা এমনই একটা গল্প যেটা প্রথমত শুনতে একটু ন্যাকা ন্যাকা, তাই না? আদরিণী কেমন যেন একটা একটু ন্যাকা ন্যাকা টাইপের শুনতে, কিন্তু গল্পটা অত্যন্ত প্যাথেটিক, তাই না? যারা যারা পড়েছো তারা একটুখানি হ্যান্ড রেজ করে দাও। হ্যাঁ ম্যাম, পড়া হয়ে গেছে। আপনি কোন জায়গা থেকে ক্লাস নিচ্ছেন? এই রে খেয়েছে। কোন জায়গা থেকে ক্লাস নিচ্ছি সেটার জন্য কি করবি বাবু? আমি তো ক্লাস নিচ্ছি কলকাতা থেকে। কেন আসবি দেখা করতে? দেখা করতে আসবি বল, তাহলে আয়। চলো, যেটা বলছিলাম শুরু করি। আমাদের গল্প আদরিণী। আদরিণী গল্প থেকে আমরা আজকে কি কি পড়বো, স্টোরি ডিসকাশন আর এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিসটা কতটা হয়ে উঠবে আমি জানি না, বাট হ্যাঁ একটা দুটো হলেও আমি এমসিকিউ মানে তোদেরকে করাবো। ঠিক আছে? তোরা এমনিতে অভ্যস্ত যে মানে কিভাবে এই এমসিকিউ প্যাটার্নটা তোরা 11-এ অলরেডি পড়ে এসেছিস, তো বেশি কিছু বলার নেই। তার উপর ডিপিপি যাচ্ছে, দেখবি ভোরে ভোরে এমসিকিউ আছে, যত রকম ফালতু এমসিকিউ হয় সেগুলোও আছে, আর যত রকমের ক্রিয়েটিভ এমসিকিউ হয় সেগুলোও আছে। তো সব রকম মিলিয়ে আমি ডিপিপি দিয়ে দিয়েছি, সেগুলো একটুখানি দেখে নিবি। সলিউশন ভিডিও দিয়ে দেবো, কোনো চাপ নেই, অলরেডি চলে গেছে আমার তরফ থেকে। চলো তাহলে ক্লাসের মধ্যে প্রথমে আমরা কি পড়বো। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়, যার লেখা গল্প আমরা পড়তে চলেছি তার সম্বন্ধে দু এক কথা তো জানতেই হবে, তাই না? তাহলে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1873, মৃত্যু 1932। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতকে মোটামুটি জন্ম, বিংশ শতকের মৃত্যু, দুটো শতাব্দী লেখক দেখেছেন। আর এই শতকটা এমনই, তাহলে আমরা জানি যে 1947-এ আমাদের দেশ স্বাধীন, তাহলে 1947-এর স্বাধীনতার পূর্বে তার মৃত্যু ঘটে যাচ্ছে, তাই তো? তাহলে আমি এখানে একটুখানি অ্যাড করছি যে স্বাধীনতার পূর্বে মৃত্যু। তাহলে স্বাধীনতার পূর্বে যখন মৃত্যু ঘটছে, নিশ্চয়ই বোঝা যাবে যে লেখকের লেখার যে গঠন রীতি সেটা আধুনিক, একদম মানে অত্যাধুনিকটা না, হ্যাঁ আধুনিক, আধুনিক যুগেরই লেখা, কিন্তু তৎকালীন সময়ের যে সমসাময়িকতা সেই রকমের পরিপ্রেক্ষিতে লেখা একটি গল্প। ঠিক আছে?
বইয়ের পিডিএফ কোথায় পাবো ম্যাম? বইয়ের পিডিএফ তোমরা অনলাইনে সার্চ করবে, যেটা তোমাদের নর্মালি সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 3rd সেমিস্টার বুক, ঠিক আছে, পিডিএফ, এটা দিলেই চলে আসছে। এই রে, রশনি বলছে তোরা একটু শোন না আমার কথা। এই তোরা আমার কথা না শুনে ওর কথা শোন, ও এখন কিছু একটা বলতে চাইছে। ম্যামের কথা বাদ দে, রোশনি না রশনি কেউ আছে, ওকে বলছে তো ওদের কথা শোন। যাই হোক, বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যে প্রভাত কুমার স্মরণীয় হয়ে আছেন তার মৌলিকতার কারণে। তার উপন্যাসের সংখ্যা 13টি, গল্পের সংখ্যাও যথেষ্ট এই কারণে, কারণ গল্প প্রচুর আছে। প্রভাত কুমারের গল্প সংকলন মানে ভরে ভরে আছে, ঠিক আছে। মাইকটা নেমে যাচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, প্রভাত কুমারের গল্প সংকলনগুলি হলো নবকথা, দেশি ও বিলাতি, পত্র পুষ্প, গহনার বাক্স, অন্যান্য গল্প প্রভৃতি। তিনি গল্পে ভাসমান জীবনের ছবি এঁকেছেন। ভাসমান জীবন মানে জীবনের আবার ভাসমান কি আছে? আমরা কি ভেসে ভেসে বেড়াই? হ্যাঁ অবশ্যই, কারণ জীবন তো ভাসমান, আমাদের জীবন ভেসে ভেসেই তো যাচ্ছেন। বলা হয় না যে নদীর প্রবহমানতার সাথে জীবনের একটা ছন্দের মিল আছে। নদী যেমন ভাবে বয়ে যায়, মাঝখানে কোথাও কোথাও অন্য নদী এসে মেশে, সেই রকমই আমাদের মধ্যেও অনেক অনেক নতুন সম্পর্ক এসে যুক্ত হয়। কোথাও গিয়ে নদী হীন হয়ে যায়, অর্থাৎ তার অ্যাকচুয়াল স্রোতটাকে হারায়। তাহলে আমাদের জীবনেও কখনো কখনো দুঃখ আসে, যখন আমরা এই যে ছন্দময় জীবন এখন যেভাবে আনন্দে ক্লাস নিচ্ছি সেই রকম ব্যাপারটা হয়তো থাকে না, কখনো আমরা মুমূর্ষু হয়ে পড়ি, কখনো কাতর হয়ে পড়ি। নতুন বছরে যেমনভাবে আমরা আনন্দিত, এখন সারা বছর গিয়ে এরকমই আনন্দে থাকবো, সেই রকমই জীবনের ভাসমানতার ছবি তিনি কিন্তু এঁকেছেন। এই যে মানুষের ছন্দ পতন বা উত্থান, এই ব্যাপারটা ছন্দময় জীবনের। ক্ষমাসুন্দর দৃষ্টিতে প্রভাত কুমার তার গল্পে হাসি ও অশ্রুকে রূপ দিয়েছেন। ফুলের মূল্য, মাতৃহীন, আদরিণী, কাশীবাসিনী গল্পগুলি তার প্রমাণ। তাহলে এখানে আমরা আদরিণী গল্পটাও পাচ্ছি, যেটা আমাদের পাঠ্য। প্রভাত কুমার ছিলেন জনপ্রিয় ঔপন্যাসিকও। তার রচিত গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি হলো রমা সুন্দরী, জীবনের মূল্য, সত্যবালা, সুখের মিলন প্রভৃতি। তার সাহিত্য সৃষ্টির জন্য তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছেন। তাহলে সাহিত্য সৃষ্টির জন্য তিনি কি পুরস্কার পেয়েছেন? কুন্তলীন। এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতেই পারে, সেই জন্যই দেওয়া, যে কখনো কখনো এরকম আমাদের কবি পরিচিতি থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসে। আর তোমাদের তো শর্ট প্রশ্নেরই এখন সময়। শুরু হচ্ছে আমাদের গল্প আদরিণী, প্রথম পরিচ্ছেদ। আদরিণীতে আমরা প্রথম থেকে কি পাচ্ছি? প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে যাব। এবার বলতে পারো যে ম্যাম আমরা কি এতই বাচ্চা যে এই ছোটদের মতো প্রত্যেকটা লাইন আমরা পড়ে পড়ে যাব? বাচ্চা হও বা না হও, এই প্রত্যেকটা লাইন না পড়লে কিন্তু উত্তর লিখে আসতে পারবে না। প্রশ্নের ধরন এমনই হয়ে যাচ্ছে। আর তার উপর এটা মাথায় রাখতে হবে যে এটা 11 নয় বাবু। 11-এ তাও একটুখানি মানে সিরিয়াসনেসটা কম থাকতে পারে, কিন্তু 12-এ নয়, একেবারেই নয়। আমাদেরকে 12-এ কিন্তু সব সময় একদম প্রথম সেম থেকে লাস্ট সেম অব্দি প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে পড়ে পড়ে যেতে হবে। হ্যাঁ, লাস্ট সেমেতে গিয়ে বলবে যে ম্যাম লাস্ট সেমে তো আমাদের এমসিকিউ নেই, তাহলে কেন লাইন বাই লাইন পড়বো? এসিকিউ তো আছে, তার জন্য তো পড়তে হবে। সেই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা গল্প, কবিতা লাইন বাই লাইন পড়া এবং কবিতার ক্ষেত্রে অর্থ বোঝা একান্ত প্রয়োজনীয়, একান্ত জরুরি। ঠিক আছে, ঠিক আছে, চলো প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আচ্ছা, এইটুকুটার মধ্যে দেখি তো ম্যাম কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম লাইনের প্রশ্ন, নগেন ডাক্তার, ডাক্তার কে ছিল? নগেন। জুনিয়র উকিলকে? কুঞ্জ বিহারী। তাহলে দুটো নাম আমরা মনে রাখবো, নগেন আর কুঞ্জ বিহারী। তারা কে কে কোন পেশার সাথে যুক্ত? নগেন ডাক্তার, জুনিয়র উকিল হচ্ছে কুঞ্জ বিহারী। নেক্সট হচ্ছে জয়রাম মোক্তার, এই হচ্ছে আমাদের মূল ক্যারেক্টার জয়রাম বাবু, তাই তো? তাহলে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বললেন, মুখুজ্জে মশাই,
তাহলে এটা বলতে পারি আমরা যে নগেন বা কুঞ্জবিহারী জয়রাম মুখুজ্জেকে কি বলে ডাকতেন? মুখুজ্জে মশাই বলে সম্বোধন করতেন। এটাও একটা প্রশ্ন আসতে পারে, মনে হবে খেলো জিনিস, এখানে আবার কি প্রশ্ন হবে, ঠিকঠাক না, কিন্তু হ্যাঁ এখান থেকে আসতে পারে। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, তাহলে কবে? সোমবার দিন। কার বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, বেনারস থেকে বাই আসছে, এখানটা আবার অন্যরকম দিই, বেনারস থেকে আসছে বাই, কলকাতা থেকে আসছে খ্যামটা। তাহলে বাইয়ের নাচ বা খ্যামটা নাচ, যেগুলো আগেকার দিনে একটা প্রথা ছিল। কিরকম প্রথা ম্যাম? এটা কি সবার বাড়িতেই এরকম হতো? অবশ্যই না। যারা অবস্থাপন্ন মানুষ তারা এই যে বাইজি নাচ আমরা বলি, বাইয়ের নাচ বা খ্যামটা নাচ, এগুলোও না এখনকার দিনে আমরা অনেকটাই কিন্তু অশ্লীল, অশালীনতা সম্পন্ন যে নৃত্য সেরকম বলে থাকি, কতটা সেই রকম যেটা আমরা হিন্দি সিনেমায় আইটেম সং শুনি, তাই তো? আইটেম সঙের যে ডান্স দেখি, কতকটা সেই রকম পদ্ধতির প্রাচীনতার, ঠিক আছে, প্রাচীন পদ্ধতি যেটা সেই রকম। এখনো যে নেই সেটা বলবো না, আছে কিন্তু কম। তাহলে বাই আর খ্যামটা কে কোথা থেকে আসছে? আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? ঠিক আছে, এখানে কিছু নেই। মোক্তার মশাই তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া, এবার কোথায় বসেছিল? বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হাউকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। তাহলে কত বছর? 20 বছর। প্রশ্ন, মোক্তার তো, তাই মাঝে মধ্যে আমার বলতে ইচ্ছা করে পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। এটা থেকেও প্রশ্ন আসতে পারে, পয়েন্ট টু বি নোটেড। এস্টেটের বাঁধা মোক্তার, ঠিক আছে, তাহলে তিনি কে? এস্টেটের অর্থাৎ স্টেট, অর্থাৎ রাজ্য। মোক্তার কে? মোক্তার একটু বেশি মোটা হয়ে গেছে, একটু ছোট হ। মোক্তার, মোক্তার হচ্ছে উকিলের ছোট ভাই, ঠিক আছে, পুরোপুরি উকিল নয়, উকিলের ছোট ভাই মানে কি, যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় মানে সহায়তা করে কিন্তু অ্যাকচুয়াল উকিল তারা নয়। ওকে, মামলা মোকদ্দমা লড়ে কিন্তু উকিল নয়, ঠিক আছে, উকিলের সহায়ক টাইপের যারা হয়। আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? বলছে যে আমি 20 বছর ধরে ওদের বাঁধা মোক্তার, আর আমাকে বাদ দিয়ে তোমাদেরকে নিমন্ত্রণ করবে? এটা তুমি কি ইয়ার্কি পেয়েছো? হ্যাঁ, আমি মেন। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। তাহলে এখানে আমরা কিন্তু জয়রাম বাবুর একটা পরিচয় পাচ্ছি, তার বৈশিষ্ট্য পাচ্ছি। কি কিরকম বৈশিষ্ট্য? যে খুব অল্প কারণে, অতি অল্প কারণে তার তীব্র অভিমান হয়ে যায়। এই মেয়েদের মুড সুইং এর মতো অবস্থা। যেমন বলে না যে মেয়েদের বড্ড মুড সুইং হয়, একটু একটুতেই নাখড়েবাজি, অভিমান। আবার এদিকে যখন কাউকে মানে স্নেহ করে, কারোর সাথে বন্ধুত্ব করে, সেটা একদম পিওর, সেরকম যেমন হয়। সবার বলছি না, আবার বলিস না যে আরে আছে কিছু কিছু জন ম্যাম বাজে বদমাস, সেরকম বলছি না। তাহলে কি, একদিকে কিছু কিছু অল্প ক্ষেত্রেই তীব্র অভিমান আসছে, আবার তার বন্ধু বাৎসল্য স্নেহ, হৃদয় যেন কুসুমের মতো কোমল সুন্দর, যে তাহার সঙ্গে কিছুদিন কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আপনার আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? তাহলে পীরগঞ্জে যাওয়ার কথা হচ্ছে। ওকে, মাঝে মধ্যে আমি কয়েকটা কমেন্ট দেখি।
ম্যাম হাউ আর ইউ, কে বলছে? জিৎ। আই এম অল গুড। আমি অত ইংরেজি বলতে পারি না। অ্যাকচুয়ালি আমি খুব ভালো আছি, দারুণ আছি, মজায় তোদের ক্লাস করাচ্ছি। আর প্রথম ক্লাস, আমার তো বিশাল এনার্জি। সকালে আমি বলছি না তোদেরকে যে আমি তোদের এই প্রেজেন্টেশনটা পাইনি বলে সকাল 4টেয় উঠে আমি বানিয়েছি। মানে ভাব আমার এনার্জি কোন লেভেলের। 4টের সময় উঠে আমি বসে বসে এই সব টাইপ করেছি, টাইপ করে তারপর নিয়ে এসেছি যে যা হবে হবে, ক্লাস আমাকে নিতেই হবে। চাইলে আমি ক্লাসটাকে রিশিডিউল করাতে পারতাম, যে না আজকে আমার ইয়ে নেই, পিপিটি প্রেজেন্টেশন আমার রেডি নেই, আমি পারবো না ক্লাস নিতে, ম্যাম প্লিজ কিছু করুন, করতেই পারতাম। কিন্তু না, সেটা করিনি। ওর জন্য চলে এসেছি ফুল এনার্জি নিয়ে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তাহলে পীরগঞ্জ এটাও একটা প্রশ্ন, ঠিক আছে, যে পীরগঞ্জে যাওয়ার কথা। মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন ভায়ারা বসো। এটাও একটা মানে সম্বোধন সূচক হিসেবে যেহেতু বলেছে দুজনকে যে ভায়ারা বসো, তাহলে এটাও একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। তাহলে কোথায় বসতে দিয়েছিল তাদেরকে? চেয়ারে হতে পারে, গদিতে হতে পারে, তোষকে হতে পারে, মাদুরে হতে পারে, এরকম অপশন দিয়ে দিতে পারে। তো তার মধ্যে লিখবো কি? বেঞ্চ। উভয়ে উপবেশন করিলে বলিলেন। আচ্ছা, উপবেশন করলো মানে বসলো, উপবেশন করা মানে বসা। বসে তারপর কি বললো? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। তাহলে সোম মঙ্গল 2 দিন ধরে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তার মানে 2 দিন ধরে তার কাছারি যেতে কামাই হবে। কাছারি বলতে এখানে ওই কোর্ট কাছারি, আমরা বলি তো কথাতেই কোর্ট কাছারি, সেই কোর্টের কথাই বলা হচ্ছে, কোর্ট। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? এবার ওকে জিজ্ঞেস করেছে, তাহলে আমরা এই মানুষটাকে কেমন পেলাম? প্রথমে যেই বলেছে যে পীরগঞ্জে ওই মেজবাবুর মেয়ের বিয়ে আছে, আমরা তো যাচ্ছি, আপনি নিমন্ত্রণ পেয়েছেন, তখন কিন্তু লেগে গেছে, হ্যাঁ আমি নিমন্ত্রণ পাবো না মানে? আমি 20 বছর ধরে ওদের ওখানে মোক্তার, আমি স্টেটের মুক্তার, আমাকে নিমন্ত্রণ করবে না, এরকম হতে পারে? রেগে গেল কিন্তু। তারপর যেই বলেছে না না, যে হ্যাঁ আমি তো যাব, আমাকে তো যেতে হবে, কিন্তু 2 দিন ধরে কামাই, সেটা কি কোর্ট কাছারি বন্ধ থাকবে? এটাও একটা ভাবছি। আবার মনে হচ্ছে যে না, ওদের ওরা নিমন্ত্রণ করেছে, যদি নিমন্ত্রণ রক্ষাটা না হয় তাহলে কি যেতে পারবো? এই একটা ব্যাপার বলা হচ্ছে, ঠিক আছে। নগেন্দ্রবাবু বলিলেন, নগেন ডাক্তার যে ছিল সে এবার বলছে, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন। তাহলে কি এখানেও একটা প্রশ্ন, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন। যদি সত্য মিথ্যা যাচাই করার মতো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে যে গরুর গাড়ি গেলে যেতে 2 দিন আসতে 2 দিন। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তাহলে রাজবাড়ি থেকে হাতি আনার প্রসঙ্গ কে বলেছিল? বলেছিল কিন্তু নগেন্দ্রবাবু, ঠিক আছে, তাই তো? নগেন্দ্রবাবু বলল রাজবাড়ি থেকে হাতি আনার কথা। তার সাথে তাহলে যদি এবার জয়রাম বাবু গিয়ে তার হাতিটা জোগাড় করে দেয় রাজবাড়ি থেকে, যেহেতু সে মুখ তার কথা শুনবে রাজামশাইরা, তাহলে এবার বাকিরা ওর সাথে লেজুর হয়ে জুড়ে যাবে। নেক্সট, মোক্তার মশাই স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এখন তাহলে কখন আসবে? সন্ধ্যা নাগাদ। চিঠি কখন লিখবে? সকালে, তাই তো, কাল সকালে, মানে পরের দিন সকালে। আর মহারাজের নাম কি ছিল? নরেশচন্দ্র, ঠিক আছে। এবার কুঞ্জবাবু বলিলেন, এবার কুঞ্জবাবু বলছেন, এতক্ষণ নগেন্দ্র বললেন, নগেনবাবু বললেন, এবার কুঞ্জবাবু বলছেন। কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না।
ছাড়ছি নে, যাবো বই কি ভাইয়া, আমিও যাব। তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। ওই যে বললাম যে খ্যামটা ইজ লাইক একটা আইটেম ডান্স, আইটেম সং এর আইটেম ডান্স যেটা হয়। তো তাহলে তিনি তো বয়স্ক মানুষ, তার প্রায় 50 বছর বয়স, তার তো আর ওই খ্যামটা দেখার মতো বয়স নেই। তাহলে তিনি সেই এটা, এই যে লাইনটা কোথায় গেল, হ্যাঁ, এই লাইনটাতে কিন্তু তার একটা মন মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, যে মানুষটা উগ্র নয়। অনেকের থাকে না যে হচ্ছে বয়স হয়ে গেছে কিন্তু সেই মনটা কচি কচি, এখনো সেই সেই সেরকম ভাব, যে না বয়স হয়ে গিয়েছে, আমি ছোকরা আছি, আমি দেখবো, আমি খ্যামটা নাচ দেখবো, আমি বাই নাচ দেখবো, আমি সব কিছু দেখবো। না, সেরকম কিন্তু উনি নন। তার মানে তার মধ্যে কিন্তু সেইটুকু সম্ভ্রম আছে, ঠিক আছে, যে তিনি নিজের প্রতি সেটুকু সংযত, যে না আমার বয়স হয়েছে, আমার ওসব দেখার বয়স নেই। তাহলে কি করব, তোমরা শুনো, মানে তোমরা ছোট আছো, তোমরা শুনো, তোমাদের বয়স আছে। আমি মাথায় এক পঙ্গ বেঁধে, এই পঙ্গ নয় তো, এটা পগ্গ হবে, ঠিক আছে, বোধহয় প গয় হসন্ত গ এরকম কিছু একটা ছিল। এটা হচ্ছে পাগড়ি অ্যাকচুয়ালি। এটা আসলে তাড়াহুড়ো করে টাইপ করতে গেছি তো, ওই জন্য কিছু কিছু হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, পগ্গ, পগ্গ বা, হ্যাঁ এরকমই ছিল বোধহয়, পগ্গ বা পগ্গি এরকম কিছু একটা ছিল, রাইট, তাই তো। তাহলে এটা হচ্ছে পাগড়ি হবে, যে আমি মাথায় একটা পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে, হুঁকো, থেলো হুঁকো, ওই হুঁকোকেই বলা হতো, হুঁকোর একটা ক্যাটাগরি বলতে পারিস, থেলো হুঁকো একটা হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে খেলে না দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। কেমন? এবার হচ্ছে এটা রসিকতা করছে। দেখো তাহলে কত রকম তার বৈশিষ্ট্য পেলাম। প্রথমত অভিমানী, আচ্ছা আমি শুধু বৈশিষ্ট্যগুলো লিখছি। অভিমান একদিকে, হচ্ছে সরল মন, আর একটা হচ্ছে এই যে ওরা যে এসে বললো যে কিছু একটা জোগাড় করে দেওয়া, উপায় বের করা, তাহলে উপায় বের করতে বা কারো সাহায্য করতেও প্রস্তুত, তাহলে সাহায্য প্রবণ। আর এখানে বলতে পারি হ্যাঁ, তার উপর ওই যে সংযত, তার যে বয়স নেই সেই দিকে সংযত। আর কি বলতে পারি, এই যে এখানে যে বলেছে যে আমরা এই যে কে খেলো না খেলো সেইগুলো দেখবো, আর তোমরা শুনবে পেয়ালা মুঝে ভর দে। তাহলে পেয়ালা মুঝে ভর দে এটা কি, ওই যে যখন বাই খ্যামটা শুনবে তখন এইসব গান টান হয় উল্টো পাল্টা, মানে মদরদ খাওয়ার ব্যাপারে, সেই হিসেবে বলে যে পেয়ালা মুঝে ভর দে। তো হ্যাঁ, তো সেই হিসেবে এখানে বলা হচ্ছে। তাহলে এটা কি, এটা অ্যাকচুয়ালি তিনি কি করছেন, রসিকতা করছেন, তাই তো। তাহলে রসিক, রসিক মেজাজ বলতে পারি। তাহলে যতটুকু পড়লাম তার মধ্যে থেকে আমরা এই এই বৈশিষ্ট্যগুলো বের করে নিলাম। হ্যাঁ, আমাদের বড় প্রশ্ন লিখতে হবে না, কিন্তু বুঝিয়ে দিলাম ব্যাপারটা। বলিয়া মুখোপাধ্যায় হাহা করিয়া হাসতে লাগলেন। ওই যে রসিক, রসিকতা করেছে তাই হাহা করে হাসতে লেগেছে। এবার আসছি দ্বিতীয় পরিচ্ছেদ, পরদিন রবিবার। এই এই জিনিসটা মনে রাখতে হবে, পরদিন রবিবার, কি কোন দিন কি বার, ওখানে বলেছিল সোম মঙ্গল দুদিন কাছারি বন্ধ, ঠিক আছে, তাহলে ওটা বিয়ের হিসেবে বলেছে। আর এখানে বলেছে যে পরদিন রবিবার, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এর আগের দিন, যেদিন এসে ওই মোক্তারের সাথে ডাক্তার বা এর কথা হচ্ছিল, তখন সেটা কি বার ছিল, শনিবার ছিল। তাহলে এটা কিন্তু বলা নেই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু বলেছে পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। তাহলে আহ্নিক পূজাটা ঘটা করে কবে করতেন, রবিবারে করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগ আনতে, মানে জলযোগ খেয়ে, মানে খাওয়া, জল খাবার খেয়ে, জল খাবার খেয়ে বৈঠকখানায় আসিয়া বসিলেন, ঠিক আছে। তাহলে রবিবার 9টার সময় তিনি তার পুজো টুজো সমাপন করে জলখাবার খেয়ে বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া, চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ
শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেষু পাঠ লিখিয়া 2 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। এই জায়গাটা কঠিন, কিন্তু মনে রাখতে হবে, কারণ এইটাও আবার প্রশ্ন এসে যেতে পারে যে মহারাজকে কি কি বলে সম্বোধন করা হয়েছিল, তাই তো। এখান থেকে প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেষু, এত দূর এতটা নিয়ে তারপরে কিন্তু মহারাজকে বলা হয়, ঠিক আছে। পাঠ লিখা 2 দিনের জন্য একটি সুশীল সুবোধ হস্তি প্রার্থনা করলেন, ঠিক আছে। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে কি বলছে যে এই যে মহারাজের কাছ থেকে হাতি প্রার্থনা করার কথা কে বললো, ওখানে ওই নগেন আর কুঞ্জ এরা দুজনে প্রথমে মানে এটা করলো, নগেনবাবু মেনলি বলেছিলেন। তো ওদের উস্কানিতে, তাহলে উস্কানি অ্যাকচুয়ালি বলবো না, যে তাদের ঘোড়ার পথ নেই, মানে ঘোড়ার গাড়ি যাওয়ার বা ঘোড়া যাওয়ার, আর গরুর গাড়িতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য তাহলে কি দরকার, একটা হাতির দরকার। বেশ, তাহলে হাতিটা জানে যে জয়রাম মুখুজ্জে কোথাও না কোথাও থেকে বের করে আনবে, তাহলে মহারাজের কাছ থেকে চেয়ে আনে। এটা অনেকে দেখেছে নিশ্চয়ই যে কোনো না কোনো ক্ষেত্রে মহারাজের কাছ থেকে সে চেয়ে আনে এবং মহারাজ তাকে প্রদান করেন, ঠিক। এবারেও তাই তিনি মহারাজের উদ্দেশ্যে পত্র লিখেছেন, লিখে এবার বলছেন যে মহারাজ আমার এরকম একটা হাতি দরকার 2 দিনের জন্য, যেহেতু বিয়ে বাড়ি যাবে আসবে, তাই না, 2 দিন তো লাগবে। ম্যাম মোক্তার মানে কি, প্রথম স্লাইডেই বলে দিয়েছি, মোক্তার হচ্ছে উকিলের সহায়ক টাইপের, ঠিক আছে। মোক্তার বলতে উকিলের যারা সহায়ক হয়, তারা অ্যাকচুয়াল উকিল নয়, কিন্তু কোনো মামলার তদারকি করে, এই অর্থে। তারপর কোথায় যেন গেল, হ্যাঁ, ভৃত্যকে ডেকে তাহলে পত্রপত্র দিয়েছে। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে, তাহলে 50 বছর পার হয়ে গেছে। পঞ্চাশ বছর পার হয়ে গেছে। মানুষটি লম্বা, ছাদের রংটি একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত। তাহলে মানুষটি লম্বা, প্রথমত লম্বা ছাদের, বেশ একটু লম্বা ধরনের, রংটা আর একটু যদি পরিষ্কার হতো তাহলে পুরোপুরি গৌরবর্ণ বলতে পারতাম, অর্থাৎ ফর্সা এরকম বলতে পারতাম। তার মানে পুরোপুরি গৌরবর্ণ নয়, তাই তো। যদি এখানে আবারও এরকম প্রশ্ন আসে যে জয়রাম মুখোপাধ্যায়ের গাত্রবর্ণ গৌর, এরকম ধরো দেওয়া আছে, সত্য মিথ্যা যাচাই করতে বললো, অবশ্যই মিথ্যা হবে, কারণ হচ্ছে আর একটু ফর্সা হলে তবে গৌরবর্ণ বলতে পারতাম। গোঁফগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগে টাক আছে, আর চক্ষু 2টি বড় বড়, ভাসা ভাসা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু 2টি দিয়া উছলিয়া পড়িতেছে। তাহলে তার যে হৃদয়ের কোমলতা, সেটা কিসের দ্বারা প্রকাশিত, তার ওই বড় বড় ভাসা ভাসা চোখের দ্বারা, ঠিক আছে। হ্যাঁ, ডিপিপি দেওয়া হবে তো, ডিপিপি দেওয়া হয়ে গেছে আমার অলরেডি, ডিপিপির ভিডিও সলিউশন সব দেওয়া হয়ে গেছে, তোমরা নির্দিষ্ট সময়ে সব পেয়ে যাবে। ইহার আদিবাস যশোর জেলায়। বেশ, আমরা এমনিতেও কি পেলাম যে এটা ভারত বিভাজনের না 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 বঙ্গভঙ্গের আগে তো নয়, না বঙ্গভঙ্গের আগে নয়, সরি, ভারত বিভাজনের নয়, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে স্বাধীনতার আগে লেখা। তাহলে সেই হিসেবে যদি বলি যে ভারত বিভাজনের পরেও হতে পারে, তাহলে তার আদি নিবাস ছিল যশোর জেলায়, তারপর সেখান থেকে তিনি এখানে এসেছেন। বলছে এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, যখন এখানে এসেছিল মোক্তারি করতে, তাহলে মোক্তারি করার জন্যই, উকিলের সহায়ক হিসেবে কাজ করার জন্যই এসেছিল। কি করে, পদ্মা পার হয়ে, তাহলে এলো বাংলাদেশ থেকে পদ্মা পার হয়ে, কতকটা নৌকা পথে এসছে, কতকটা গরুর গাড়িতে, কতকটা পদব্রজে, মানে পায়ে হেঁটে। পায়ে হেঁটে, ঠিক আছে, আসিতে হইয়াছিল, সেই সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের একটা ব্যাগ আর একটা পিতলের ঘটি। ক্যাম্বিস একটা মেটেরিয়াল, ঠিক আছে।
ডাউটস এখন চেক করা যায় না বাবু। যারা যে একজন লিখেছিস যে ডাউটস চেক করুন ম্যাম, ডাউট এই মুহূর্তে আমি চেক করতে পারবো না, লাইভ ক্লাস চলাকালীন ডাউট চেক করা সম্ভব নয় আমাদের পক্ষে। ডাউটটা কখন চেক করা হয় সেটাও বলে দিই, যদি কেউ কেউ থাকিস হয়তো নতুন, যারা আগে অর্জুনাতে ছিলিস না, লেকচার নতুন নিয়েছিস, তারা হয়তো জানিস না। তো ডাউটটা আমরা এখন ক্লাস করে বাড়ি গিয়ে আমরা তারপর ডাউটটা চেক করব, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবি, ঠিক আছে? লাইন এক্সপ্লেন করুন, লাইন তো এক্সপ্লেন করে করেই যাচ্ছি, আর কিভাবে এক্সপ্লেন করবো? প্রত্যেকটা লাইনে লাইনে দাগ দিয়ে দিয়ে পড়াচ্ছি। সহায় সম্পত্তি কিছুই ছিল না। তাহলে যখন যশোর জেলা থেকে আসছে প্রথম মোক্তারি করতে, তখন এখানে রেল ছিল না। দ্বিতীয়ত বলা হচ্ছে পদ্মা পার হয়ে এলো, কিছুটা নৌকা, কিছুটা গরুর গাড়ি, কিছুটা পায়ে হেঁটে। তারপরে বলা হচ্ছে তার কাছে কি ছিল, সম্বল হিসেবে ক্যাম্বিসের ব্যাগ আর পিতলের ঘটি, ব্যাস এইটুকুন। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া নিয়েছিল। 13 শিকায়, 13 টাকায় নয় কিন্তু, বা 13 পয়সা সেই হিসেবেও নয়, 13 শিকা আছে মানে 13 শিকায় লিখতে হবে। ক্যাম্বিস একটা মেটেরিয়াল, যেমন পিতল একটা মেটেরিয়াল, পিতলের ঘটি যেমন বুঝতে পারছিস, তেমন ক্যাম্বিসের ব্যাগ, ক্যাম্বিস একটা মেটেরিয়াল। যেমন আমরা বলি যে চামড়ার ব্যাগ, যেমন আমরা বলি ফোমের ব্যাগ, তাই তো, কাপড়ের ব্যাগ, সেই রকম। তারপর কোথায় গেল? হ্যাঁ, তাহলে মাসিক 13 শিকায় বাড়ি ভাড়া নিল। নিজে হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়ে দেন। তাহলে নিজে হাতে রেঁধে বেড়ে খেয়ে তারপরেও তিনি তার কাজ করেছেন, এইভাবে তিনি তার সংসারটা শুরু করেছেন। মানে মানুষটার জীবনে স্ট্রাগল আছে, কতটা স্ট্রাগল করে তিনি এই জায়গায় দাঁড়িয়েছেন সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তারপরে কি বলছে? এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। তাহলে এই জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুখুজ্জে, যিনি এই রকম করুণ কঠিন অবস্থার পরিস্থিতির মধ্যে থেকে উঠে এসেছেন, তিনি এখন কি করছেন? তার কাছে এখন কি আছে? তিনি কি ওই সামান্য জিনিস নিয়েই এখনো ওই দিন আনা দিন খাওয়া চলছে এরকম? না, তার অবস্থার এতটাই তিনি পরিবর্তন করেছেন যে তিনি পাকা দালান কোঠা করেছেন, তিনি বাগান করেছেন, পুকুর কিনেছেন, আবার কোম্পানির কাগজও কিনেছেন। কোম্পানির কাগজ কেনা মানে বিভিন্ন কোম্পানির, যেমন ভাবে এখনকার দিনে শেয়ার মার্কেটে শেয়ার কেনা হয় না, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনিস তো, মানে কিনিস তো মানে তোরা হয়তো কিনিস না, মানে বলছি আর কি, অনেকে কেনে তো। তাহলে যেমন ভাবে অন্যান্য কোম্পানির শেয়ার কেনা হয়, তেমনই এই যে কোম্পানির কাগজ কেনা মানেও প্রায় সেই রকমই ব্যাপার। তাহলে এগুলো এক প্রকার মানে টাকা আমার কাছে থাকলে তবে তো আমি কিনবো। আমি যদি একজন মানে মিডল ক্লাস লোক হই, আমার কাছে সেরকম কিছু না থাকে, আমি কি এই কোম্পানির কাগজ কিনতে পারবো? সম্ভব নয়। সেই জন্য এটা কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে সেটা বলতে কিন্তু কোম্পানির কাগজের কথাও এলো। যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। তাহলে কি বলছে? যে সময়ের কথা বলছি, এখানে কথক বলছেন, কথক, ঠিক আছে? অ্যাকচুয়ালি লেখক, কিন্তু যিনি বলেন তিনি কথক তো, তাহলে কথক বলছেন। কথক কি বলছেন? এই কথাটা, যে যে সময়ের কথা বলছি সেই সময়টা কেমন ছিল, তখন ইংরেজি জানা কিছু কিছু মোক্তার এদের আবির্ভাব ঘটেছে, কিন্তু এই জয়রাম মোক্তারের তার যা প্রতিপত্তি, তার যা মানে কেস লড়ার বা সেটাকে সূচনা করার যা প্রভাব, সেটা কিন্তু আমাদের কি যেন বলতে গেলাম, হ্যাঁ, সেটা অন্য কারোর মধ্যে ছিল না। সেই জন্যই তিনি কিন্তু প্রধান মোক্তার হিসেবে গণ্য ছিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু কিছু রুক্ষ। এই যে প্রথম দিকে আমরা দেখেছি যে একটুখানি অভিমান হয়ে গেছিল, একটু রুক্ষ মেজাজে কথা বলেছিলেন, সেই জন্য কিন্তু এখানেও বলা হচ্ছে স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিন্তু একটু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে, সেকালে হাকিমরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। অনর্থপাত মানে একটা মানে বিপর্যয়, মানে বিপর্যস্ত সবকিছু এরকম টাইপের। বিপর্যয়, ঠিক আছে?
আর একটা কি বলা যেতে পারে, মানে সব এলোমেলো করে তোলা, রেগে বজরাগী হয়ে গিয়ে যে সবকিছু এলোমেলো করে দেয় না, সেই রকম। ম্যাম গল্পটাকে কি ছোট গল্প বলা যায়? হ্যাঁ অ্যাকচুয়ালি ছোট গল্প, এবার কেন সেটাও আমি পরে বলে দিচ্ছি লাস্টে গিয়ে। অ্যাকচুয়ালি গল্পটার আয়তনটা অনেক বড়, এতটুকু নয়। যেমন আমরা ছোট গল্প হিসেবে পড়ে এসেছি, ক্লাস 10-এতে ধর তোরা পড়েছিস, যেমন জ্ঞানচক্ষু পড়েছিস, অদল বদল পড়েছিস, এই ধরনের গল্প এটা নয়, বহু বড় একটা গল্প। কিন্তু তাও এটার মানে ক্যাটাগরি যদি বলি তাহলে ছোট গল্প। কেন সেটা লাস্টে বলবো। এজলাসে এক ডেপুটির সহিত তাহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তাহলে মঙ্গলা গাই, গাইটার নাম ছিল মঙ্গলা, আর সে একটা এঁড়ে বাছুর, অর্থাৎ ছেলে যেটা আর কি হয়, কি বলবো এটাকে, পুরুষ, পুরুষ বাছুর যেটা, সেটাকে এঁড়ে বাছুর বলে। তাহলে পুরুষ বাছুর একটা প্রসব করেছে। এবার বলছে কি যে এজলাসে বলতে এটা হচ্ছে ওই আদালতের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এক ডেপুটির সঙ্গে, ডেপুটি যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট যেমন থাকে সেরকম ডেপুটি, ডেপুটির সঙ্গে হচ্ছে তার ঝগড়া হয়েছে। এবার ডেপুটি কি করেছে, এবার তারপরে সে বাড়ি এসছে বিকেলে, তাদের যে গাই ছিল সেই গাইটার একটা এনে বাছুর হয়েছে। এবার কি করেছে দেখ কাণ্ড। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। এবার ওই ডেপুটি যার সঙ্গে ঝগড়া হয়েছিল তার নামে উক্ত বাছুরটির নামকরণ করে দিয়েছে। নে মর এবার। মানে তার বাছুরটারও নাম সে তাকে দিয়ে করেছে। বই নেই কি করে পড়বো, বই তো তোমাদেরকে পিডিএফ ডাউনলোড করতে হবে বাবা, পিডিএফ ডাউনলোড করতে হবে, এখনো তো বই অ্যাভেলেবেল হয়নি, আমরাও তো পিডিএফ ডাউনলোড করে করেই পড়াচ্ছি বাবু। আচ্ছা, ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। তাহলে তার নামে যে বাছুরের নামকরণ দেওয়া হয়েছে সেটা শুনে ডেপুটি বাবু কি খুশি হয়েছেন? প্রীতিলাভ করেননি, খুশি হননি। দাঁড়া একটু জল খাই, গলা খুসখুস করছে। হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, তাহলে ডেপুটি বাবু নিতান্ত প্রীতিলাভ করেননি, ঠিক আছে। কে কে অর্জুনা থেকে আছো হাত তোলো। হ্যাঁ এটা আমিও বলতে চাই। কে কে আছো হাত তোলো অর্জুনা থেকে। তাহলে অর্জুনাতে অন্তত একদিন দুদিন আমাকে দেখতে পেয়েছিস, চিনিস অ্যাটলিস্ট যে কিরকম পড়াই বা কিরকম সাজেশন দিই, বাকিদেরকে বল। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাই আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার ইশারায় সায় দিতেছিলেন না। তাহলে বলছে যে একজন ডেপুটির কাছে মুখুজ্জে মশাই আইনের তর্ক করছে, ঠিক আছে, এবার হাকিম কিছুতেই তার সায় দিচ্ছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন রকমের মানে লোকের মধ্যে চলছে। কি কি? একটা হচ্ছে ডেপুটি, ডেপুটিটা কে? ডেপুটি হচ্ছে ধর কোনো জায়গার মেন ম্যানেজার ট্যানেজার যারা থাকে না, তাদের সে ধর উপস্থিত নেই, আমাদের মেন ম্যানেজার উপস্থিত নেই, তার বদলে কেউ একজন যখন তার কার্যভারটা সামলায় সেটাকে বলা হয় ডেপুটি, ঠিক আছে। ডেপুটি বাবু ডেপুটি ম্যানেজারের জন্য এই অর্থে বলা হয়, ঠিক আছে। তাহলে এটা গেল ডেপুটি। আর কে আছে? তাহলে এখানে আছে মোক্তার, যেহেতু জয়রাম মোক্তার। আর আছে হচ্ছে হাকিম। এই তিনটে লেভেল পর পর, এটা একটু উঁচুতে, এটা আরেকটু নিচুতে, এটা আরেকটু নিচুতে, এই তিনটে লেভেলের মধ্যে বাদ বিবাদ চলতে থাকছে। অবশেষে রাগের মাথায় জয়রাম বললেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরে তাও নাই দেখছি। এবার গেছে চোটে।
এখনকার দিনে বললে কে কতটা চড়বে জানি না, হ্যাঁ চড়তেও পারে মানুষ, আবার বলা যায় না, হতেই পারে যে মেয়েদেরকে সহ্য করতে পারে না সেই অর্থে। কিন্তু এখনকার দিনে মেয়েরা অনেকটা অ্যাডভান্স, অনেক পড়াশোনা শিখেছে, অনেক কিছু জানে, তো সেই অর্থে নাও হতে পারে। কিন্তু তখনকার হিসেবে কি বলছে, স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে, তার মানে তখনকার সমাজে স্ত্রীর শিক্ষা অনেকটাই কম ছিল। আমরা বুঝতেই পাচ্ছি 1900 কততে দেখলাম যেন 32 না কততে তিনি মারা গেছেন, তাহলে তার আগে এটা লেখা, হয়তো 1910 নাগাদ তিনি লিখেছেন, হতে পারে। তাহলে 1905-10 এই নাগাদ যখন লিখছেন, সেই সময় মেয়েদের শিক্ষা অনেকটা কম। আর কি বলা হচ্ছে, আইন জ্ঞান, আইন জ্ঞান তো আরোই কম থাকবে, কারণ শিক্ষা যদিও বা হয় ওই অ আ ক খ টুকু শিখে নিজের শৈশাবোধ করা অবধি, বা কোনো বই তারা পড়তে পারে এইটুকু। আইনের বই পড়া বা আইনজ্ঞ হওয়া এটা মেয়েদের পক্ষে একটু কষ্টকর ছিল। তাই বলে কেউ কি হয়নি ম্যাম, হয়েছে, কিছু কিছু মানুষ তখন একটু এগিয়েছে, কিন্তু বেশিরভাগ 99% মহিলারা পিছিয়ে, সেই অর্থে বলা হয়েছে। এবার বলছে যে সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। তাহলে আদালতের অবমাননা করেছে সে, মুক্তার মশাই, সেই জন্য কি হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে তার 5 টাকার জরিমানা হয়েছে। তাহলে এটা একটা প্রশ্ন। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন, সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। তাহলে 5 টাকার যে জরিমানা করেছে সেটার হুকুমটা, এই যে হুকুম দিয়েছে যে আপনি ভুল করেছেন, আর ও যে ভুল করেনি সেইটা দেখানোর জন্য, ওই 5 টাকাটা ফেরত পাওয়ার জন্য সেই হিসেবে নয়, তার যে ভুলটা হয়নি সেটা প্রমাণ করার জন্য সে 1700 টাকা খরচ করেছে। মানে কতটা নিষ্ঠাবান ভাব। তারপর বলছে মুখোপাধ্যায় যেমন অমর অনেক টাকা উপার্জন করিতেন, এখানটা কিছু একটা গন্ডগোল হয়েছে। কে ফোন করছে, 1 সেকেন্ড। ওকে, তাহলে কি বলছিলাম, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, এটা আমারটা হয়তো ভুল করে এসে গেছে, অনেক অনেক হবে হয়তো, টাকা উপার্জন করতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তাহলে টাকা উপার্জনও যেমন করতেন তেমন ব্যয়ও করতেন। তিনি অকাতরে অন্নদান করতেন, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। তাহলে আমি আগেই কি বলেছি, যে যারা মোক্তার তারা মামলা মোকদ্দমা করেন, মানে করান, কারোর কাছ থেকে তিনি ওই জিনিসটা মানে কোনো কিছুটা নিচ্ছেন, নিয়ে কেসটাকে নিয়ে সেটা লড়া অবধি প্রায় উকিলের মানে সহযোগী হিসেবে তিনি যাচ্ছেন, সেই অবধি আমি বলেছি যে মোক্তার কি কাজটা করে। সেখানে এবার দেখানো হচ্ছে কি, যে তিনি টাকা তো উপার্জন করতেন, নইলে এত কিছু ওই যে সেই পুকুর জমি বিজনেসের কাগজপত্র কিনেছেন কিভাবে, তাই তো, টাকা তো উপার্জন করেছেন, কিন্তু তার ব্যয়ও ছিল যথেষ্ট। তার মানে তিনি যে শুধুমাত্র নিজের জিনিসপত্র ব্যয় করে বেড়াতেন, কিনতেন, সেরকমটা না, তার সাথে সাথে তিনি মানুষেরও সাহায্য করতেন, অন্নদান করতেন অকাতরে, কোনো রকম কৃপণতা না করে, যারা কাতর দুস্থ তাদেরকে অন্নদান করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি করেছেন বিনা ফিজ নিয়ে, ফিজ না নিয়ে তিনি কিন্তু অত্যাচারিতদের মোকদ্দমা করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। আদৌ সেই রূপ অনেকে আগমন করিয়াছেন, পূর্বোক্ত ডাক্তারবাবু উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় 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 পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। তাহলে কি কি হাতি খাবে, কলা গাছ আর বৃক্ষের ডাল। মুক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন, সেসব দেখভাল করছেন। তদারক করা কি, দেখভাল করা। ঠিক আছে। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া
দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? এবার বলছে কি, যখন সে ভেবেছিল যে হাতি আসবে তাহলে সেই রকম আনন্দে ছিল, এবার এসে বলছে যে হাতি পাওয়া গেল না, সে এবার নিরাশ হয়ে গেছে কুঞ্জবাবু। এটা কিন্তু কুঞ্জবাবু নিরাশ হয়েছেন, এটা জয়রাম বাবু নয়। নগেন্দ্রবাবু বলিলেন, কে কোনটা বলছেন? তাই তো, সব মাটি। এবার ভাবছে হাতি পাওয়া গেল না, তাই তো, সব মাটি। এবার সবকিছু মাটি হয়ে গেল। মুক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে আসতে বলো। তাহলে বলছে যে যখন সে মহারাজকে গিয়ে বলেছে, মহারাজ আবার কি বলেছে, যে বিয়ের নেমন্ত্রণ আছে, তাই তো? তাহলে বিয়ের নেমন্ত্রণ আছে যখন, তাহলে আবার হাতি কিসের? এটা বিশেষ কোনো কাজের উপলক্ষে হলে হয়তো দিয়েও দিতেন, বিয়ে খেতে যাবে বলে রাজার হাতি নিয়ে যাবে? এই জন্য কিন্তু তিনি হাতি দেননি। তাহলে বলছেন গরুর গাড়িতে আসতে বলো। এবার লেগেছে তার আঁতে ঘা। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। এবার সে বিরক্ত হয়ে বারবার বলছে হাতি দিল না, দিল না, হাতি দিলেন। আচ্ছা, সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করিবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ, হ্যাঁ, ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হইবে না। তাহলে তার এই যে আত্ম অভিমান, এই কথার মধ্যে দিয়ে কি প্রমাণ পাচ্ছে? তার আত্মাভিমান, তার আত্মসম্মানে লেগেছে যে হাতি না দিয়ে বলেছে গরুর গাড়িতে করে বিয়ে বাড়ি যাও, তার এবার আত্মসম্মানে লেগেছে, সে বলছে এবার যে হাতি পেলে তবেই যাব, না হলে যাব না। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এই শহর বানানটা দন্তস্বই আছে, আমি দেখলাম বইয়ে, কিন্তু এই শহর আর আমাদের যে তালবস শহর একই, ঠিক আছে? আগেকার দিনের বানান কিছু কিছু তো আলাদা ছিল, সেই জন্য এটা হতে পারে। তাহলে কি, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে, 2-3 ক্রোশ কতটা দূরত্বের মধ্যে? 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে, মানে সেই স্থানেতে, তত্তৎ মানে সেই মানে যার যার কাছে আছে তার তার বাড়িতে, সেই স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রে 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে। কোথায়? বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে, কুচ পরোয়া নাই, তাই কিনিব। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে কার কাছ থেকে কিনছে? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনছে একটা ছোট বাচ্চা হাতি, যার দাম হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দিয়েই সে কিনে নিল, কোনো দাম দর করেনি। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া
বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল। অশিষ্ট মানে শিষ্টাচার জানে না, শিষ্টাচারহীন মানে অ্যাকচুয়ালি দুষ্টু বালক। সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে লাথি। মানে হাতি তোর গোদা পায়ে লাথি, এটাকে সে তার নিজেদের মতো করে বলছে যে হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। ক্রুদ্ধ হবে। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মশাই বিপত্নিক তাহার জ্যেষ্ঠা, আচ্ছা মুখুজ্জে মশাই বিপত্নিক, তাহলে মুখুজ্জে মশাইয়ের কোনো পত্নী নেই, মানে স্ত্রী নেই, স্ত্রী তার মানে মারা গেছেন। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে, জ্যেষ্ঠা পুত্রবধূ মানে আবার জানিস তো নাকি, বড় বৌমা, এটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে মানে ভয় পেয়ে পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয় সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা এবং অন্যান্য মাঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নতুন হাতি গৃহে বাড়িতে এলো। বাড়িতে আসার পর কোথায় গেল রে, তার অভ্যর্থনা জানানো হলো। ঠিক আছে, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চার কথা বলার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখুজ্জে মশাই ও হাতিটি কার? এবার মানে মহারাজ জিজ্ঞেস করেছে, মানে হাতির পিঠে চড়ে এবার ও এসছে মহারাজকে দেখানোর জন্য যে আপনি তো আমাকে হাতি দিলেন না, কিন্তু আমি হাতি কিনে নিয়েছি, সেটা দেখানোর জন্য তিনি হাতির পিঠে চড়েই এসছেন। এবার মুখুজ্জে মশাই ওই হাতিটি কার? এবার তিনি বিনীতভাবে বলছেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি, হুজুর বাহাদুরেরই হাতি। মানে এটা যেমন আমরা বিনীতভাবে বলি না কাউকে, এবার কেন কেন বলছে যে আমার হাতি কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তার মানে রাজা এবার বিস্মিত হয়ে গেছে যে ও বাবা, ওর কাছ থেকে আবার আপনি কিনেছেন। তবে বললেন আমার হাতি, বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? তাহলে এটা অ্যাকচুয়ালি ব্যঙ্গাত্মক ভাবে ওকে খোঁটা দেওয়া হলো রাজাকে, যে কি হাতি আপনার। এবার বলছে আমার তো হাতি নয় ওটা, বলছে যে আমি কিনেছি। তাহলে আপনি কিনেছেন, আপনার হাতি হলো, আমার হাতি কি করে হলো? বলছে আমি যখন হুজুর বাহাদুরের দ্বারা প্রতিপালিত, অর্থাৎ আপনি রাজা, আপনার দ্বারা আমি প্রতিপালিত, তাহলে আমার হাতি মানে আপনারই হাতি, সেম ব্যাপার। সেই হিসেবে বলেছে। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলের নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। এই কাহিনীটা এবার বন্ধুমণ্ডলের সামনে সবিস্তারে বলেছে। ঠিক আছে, এবার বলার পর কি বলছে, হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। তাহলে এবার বেশ কিছুদিন পরে তার একটা ভালো রকম নিদ্রা হলো। কদলী কাণ্ড, কদলী কাণ্ড মানে কলার কাণ্ড। কদলী, কদলী হর্ষই না দীর্ঘই ছিল, যাচ্ছে না কেন? কদলী দীর্ঘই ছিল।
কলা গাছের কাণ্ড বা গুঁড়ি যেটাকে বলি, যেটা করে কলার ভেলা হয়, জানিস তো, কলা গাছের এই কাণ্ডটা, তারপরে তো এখানে পাতা থাকে, এই অংশটা। চতুর্থ। বাবারে, 7টা পরিচ্ছেদ, এখন সবে চতুর্থ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। এই 5 বছরের মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তাহলে 5 বছর হয়েছে, 5 বছরে মুক্তার মহাশয়ের অবস্থার পরিবর্তন ঘটেছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরে গেছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ী আজ কদর নাই। তার মানে নতুন নিয়মে বাস করছে, নতুন ভাবে, যারা যেভাবে আর কি মুক্তার পদটাকে গ্রহণ করা যায়, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা সমস্ত কিছু মিলিয়ে তারা শিক্ষিত হয়ে ওই পদ গ্রহণ করছে পুরানো শিথিল নিয়মে। অর্থাৎ যারা নর্মাল ভাবে, আগেকার দিনে তো অল্প একটু শিক্ষিত হলেই সেরকম চাকরি দেওয়া হতো, যেহেতু বেশি শিক্ষিত মানুষ তো ছিল না, সেই জন্য তাহলে সেই রকম মানুষের কিন্তু কদর আস্তে আস্তে কমছে। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র। কটি? 3টি। প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়। কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়াশোনা করে, সে কালক্রমে মানুষ হইবে, এটাই তার ভরসা। তাহলে 3টে পুত্র আছে, তার মধ্যে প্রথম 2টো অকর্মণ্য। 3 নম্বরটা যে ছোট, কনিষ্ঠ পুত্র মানে ছোট ছেলে, সে কলকাতায় পড়াশোনা করছে। ব্যবসায় ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠেছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিওকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া, মুখোপাধ্যায়ের মাথায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করতেন। এখানে যে বলা আছে না সামলা, এটা এক ধরনের টুপি। মানে মোক্তারদের এক ধরনের পোশাক ছিল, সেই পোশাক সম্বলিত যে টুপি সেটা হচ্ছে সামলা। তাহলে এখানে বলাই আছে গল্পে যে মুখুজ্জেমশাই পাগড়ি ব্যবহার করতেন, কিন্তু তখনকার মোক্তাররা সামলা ব্যবহার করতেন। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘোরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়, নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জেমশাইকে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন নাই। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মানুষ পদবাচ্যই নহে। মানে সে যেন মানুষই নয়, এই অর্থে মানুষ হিসেবে গণ্য করাই যায় না, এই অর্থে বলা হচ্ছে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর হইল, চিরকালই কি খাটবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে এতদিন এখানটা কিছু একটা গন্ডগোল হয়েছে। কোন কালে মুখোপাধ্যায় বলা আছে, এখানটা কিছু একটা গন্ডগোল হয়েছে। এটা হয়তো এরকম ছিল যে যদি বড় ছেলে মানুষের মতো মানুষ হতো, তাহলে এতদিন কোন কালেই সে মানে এই দায়ভারটা ছেড়ে দিত মুখুজ্জেমশাই। তার 60 বছর বয়স হচ্ছে, সে কি সারা বছর মানে সারা জীবন ধরে খেটেই যাবেন? সেইটা হিসেবে বলা হয়েছে যে বড় ছেলে যদি ভালো রোজগার করতে পারতো তাহলে তিনি অবসর নিতেন, সেই হিসেবে এখানে বলা হয়েছে। ও এখানে আছে মহাশয় অবসর লইতেন। ও এইটা দাঁড়ি হয়ে গেছে ভুল করে, এটা এখানের সাথে অ্যাড হবে, ঠিক আছে। পরের লাইনটা, মুখুজ্জেমশাই অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন, কিন্তু আর বেশি চলে না। তথাপি আজকালে করিয়া আরো 1 বছর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল।
সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। আচ্ছা, এই জিনিসটা আমি ঠিক জানি না এসএসআরটা কারা, এটা আমি পরের দিন বলে দেবো, ঠিক আছে, যে এসএসআর কারা। আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন। জজ সাহেবও তাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। বেশ, মানে একটা মোকদ্দমা চলছিল, আসামি যে ছিল তাকে অব্যাহতি দেওয়া হলো, অর্থাৎ ছেড়ে দেওয়া হলো। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছিলেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞেস করলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। তাহলে যে জজ সাহেব ছিল সে এবার জিজ্ঞেস করছে যে এই জয়রাম মুখার্জিটা কে। তখন বলছে যে সে একটা মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বললেন, আপনি মোক্তার? জয়রাম বললেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। মানে মোক্তার যেহেতু তাবেদার, তাবেদার অর্থাৎ জানিস তো যে মানে কি বলবো, খুব পাতি কথা হচ্ছে পা চাটা যাদেরকে বলে, সেই রকম তাবেদার। আপনার তাবেদারি করি, অর্থাৎ আপনার হয়ে কাজ করি, আপনার পদস্থ আমি এই হিসেবে। মক্কেল মানে যাদের হয়ে উকিল কেস লড়ে, ঠিক আছে, তারা মক্কেল। যাদের হয়ে উকিল কেস লড়ে, মক্কেল। জজ সাহেব পূর্ববৎ বললেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। তাহলে কি মানে জজ সাহেবও দেখে তার যে মানে ভালো গুণ, তিনি যেভাবে তার কাজটা করেছেন সেই সক্ষমতাটা দেখে কিন্তু উকিলও বলছে, মানে হচ্ছে জজ সাহেবও বলছেন যে আপনাকে আমি উকিল মনে করেছিলাম। এই কথা শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুইটি পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। এই যে সেকালের শিথিল নিয়মের মানে আলগা নিয়ম যেটাকে বলা হয়, যে বিশেষ কোনো নিয়ম ছিল না। শিথিল বলতে আলগা অর্থে, ঠিক আছে, আলগা, কোন বিশেষ কোনো নিয়ম নেই, সেখানকার মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন হুজুর, হাইকোর্টের হুজুর হাইকোর্টের জজ হন। মানে তিনি জেলা আদালতের জজ, বা হচ্ছে তিনি কোথাকার বলেছেন যেন, এখানকার ধর স্টেটের জজ, তাই তিনি বলেছেন যে তিনি যেন হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। তাহলে এরপর থেকে তিনি আর কিন্তু কাছারি গেলেন না। এই ছিল তার অবসরের দিন। তাহলে কাছারি থেকে অবসরের দিন, এটাই। নেক্সট, ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। আচ্ছা, কায়ক্লেশে, কায়ক্লেশে মানে কি? কষ্টে সৃষ্টে, বহু কষ্টে সৃষ্টে আমরা বলি না, কায়িক পরিশ্রম করে মানে শরীরের পরিশ্রম করে, এইভাবে। সংকুলান হয় না মানে কুলায় না, যা কিছু সে রেখেছে তার যে সুদটা পাচ্ছে সেই সুদেতে কিন্তু সবকিছু কুলাচ্ছে না। মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। যেটা মূলধন, যেটা আমরা জমিয়ে রাখি, সেই জিনিসটার ওপর কিন্তু হাত পড়লো।
হাত পড়ার পর সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে টাকা আমরা উঠাতে থাকছি, এরকম একটা ব্যাপার। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজ অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতে লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না তোমরা, এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। বিজ্ঞাপনটির মুসাবিদা করিলেন মানে বিজ্ঞাপনটি মানে একটা খসড়া তৈরি করার মতো, ঠিক আছে, খসড়া তৈরি করা এই অর্থে যে এইরকম ভাবে আমি একটা বিজ্ঞাপন দেব, সেটা তিনি লিখলেন, ঠিক আছে। কি লিখেছিস বাবা সূর্য যাদব, কি লিখেছিস? মাহুতং নাকি কি একটা ম্যাম জিজ্ঞেস করেছিস, আমি ঠিক বুঝতে পারিনি। মাহুত সেই অর্থে বলছিস কি, যে মাহুতটা কে? মাহুত তো যে হাতির পিঠে চড়ে হাতিটাকে কন্ট্রোল করে, হাতি চালায় বলতে পারিস, ঠিক আছে, সে হচ্ছে মাহুত। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনটা দিয়েছে হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগমনের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি। এটা একটা পুরাতন হিসেব, ঠিক আছে। এটার হিসেবটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে এটা কি হিসেবে বলে। আমি একজন বিশিষ্ট মানুষকে জিজ্ঞেস করেছি, তার 100 বছর বয়স, সেটা হচ্ছে যে আমার পরিচিত একজন। তো আমি তার কাছ থেকে কোনো উত্তর পেলে আমি পরের দিন নিশ্চয়ই জানাবো যে ওইটা আগেকার দিনের এই হিসেবটা কি, মানে এটা দুটো দাঁড়ি দিয়ে শূন্য, এখানে 4, এখানে 0, এই যে হিসেবটা এখানে বলা হয়েছে, এটা এই যে একুনে মাঝখানে দেওয়া আছে একুনে, তাহলে এটা হয়তো সিকি বা হয়তো আদার্স কোনো, মানে তখনকার দিনে যে যে পয়সা হিসেবে চলতো সেরকম কিছু একটা হবে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই লেখাটাকে মনে রাখবি যে দুটো দাঁড়ি দিয়ে শূন্য, তারপর একুনে, তারপর 4, আবার দুটো দাঁড়ি দিয়ে শূন্য, এইটা ধার্য করা হয়েছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, ব্র্যাকেটে মুক্তার, চৌধুরীপাড়া। চৌধুরীপাড়া, আচ্ছা, এটা এখানে হবে। তারপর এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে, মানে পথের পাশের, বাবারে পথের পাশের গাছের গুঁড়িতে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। জ্যেষ্ঠ পৌত্র, পৌত্র বলতে নাতি, বড় নাতি, বড় নাতি পীড়িত হয়ে গেল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 টাকা 7 টাকার কমে নির্বাহ হয় না। তাহলে প্রত্যেক দিন 5 থেকে 7 টাকা কিসের জন্য খরচ হচ্ছে? বড় নাতি যে অসুস্থ হয়ে পড়েছে তার অসুস্থতার পিছনে। মাসখানেক পরে বালকটি কিঞ্চিৎ আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা, তাহলে বড় বউ মেজ বউ দুজনেই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আরো 2টি জীবের অন্ন সংস্থান করতে হবে, তাহলে দুজনেই অন্তঃসত্ত্বা, আরো 2টো জীব আসবে সংসারে। আর রোজগার করছে কে? একা ওই বুড়ো মানুষটা, জয়রাম বাবু। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী মানে বড় নাতনি, নাতিপুতি অনেক আছে তাই না, কটা আছে এখনো বলেনি, কিন্তু এটা হচ্ছে বড় নাতনি কল্যাণী, 12 বর্ষে, নামটা অন্য কালি দিয়ে করছি, কল্যাণী 12 বর্ষে অর্থাৎ 12 বছর বয়সে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেইরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। নির্লিপ্ত মানে
কোনো দিকে যার মন নেই, অকর্মণ্য, এই অর্থে। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। ফুলুট মানে ফ্লুট, যেটা আর কি বাঁশি। যত দায় এই 60 বছরের বুড়ারই ঘাড়ে, যত দায় পড়েছে এই 60 বছরের বুড়োর ঘাড়ে। তাহলে এখানের মধ্যে আমরা কি পাচ্ছি, যে কল্যাণী, যে কিনা 12 বছর বয়স সে পদার্পণ করেছে, তার বিয়ের জন্য এত তোড়জোড়, আর এই বিয়ের জন্য এত ভাবনা। যার বাবা সে অকর্মণ্য, সে নেশা ভাঙ করে পড়ে থাকে, কোনো রোজগার করে না, সে খালি তাস পাশা খেলে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়, তার কোনো দিকে কোনো মনই নেই, তার মেয়ের বিয়ে হলো কি হলো না তার কোনো মাথা ঘামানো নেই, এই অর্থে। ঠিক আছে, তো সেই হিসেবে বলা হচ্ছে। আর এবার বলছে যে আরে এখনকার দিনে যারা 12 বছরের, মানে 12 বছর মানে কিসে পড়ে, 6-7 এরকম, তাহলে 6-7-এর বাচ্চারা যদি মানে বাই চান্স প্রেম টেমও করে, তাহলে কিন্তু দেখে আমাদের কি মনে হয়, আরে বাবু থোড়া সা পড়লে তারপর যা করার সেটা করবি, এরকম আমরা মনে করি, বলি। আর তখন 12 বছর বয়সে তাতেই বলছি যে কত ডাগর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দাও, কত সম্বন্ধ আসছে। ওটা মানে 4 টাকা, 4 টাকার হিসেব হবে না, ওটা ওটা অন্য কিছুই আছে। আমি ওটা জিজ্ঞেস করেছি একজনকে, বলছি না বিশিষ্ট বয়স্ক একজনকে, যে এটা কি 4 টাকা, ওটা 4 টাকার হিসেব নয় সম্ভবত, মানে যতটুকু আমি পেয়েছি যে 4 টাকা নয়, টাকাটা তো আমরা এইভাবে দিই না। তবুও আমি ভালো করে ওটা জেনে বলবো, কেউ যদি জানিস তো বলতে পারিস, না হলে আমি ওটা অবশ্যই জেনে বলবো। তারপর হচ্ছে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল, পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়তেছে। তাহলে পাত্র কি করছে, রাজশাহী কলেজে এলে পড়ছে। এল এ তখনকার দিনের এটা একটা বৃত্তি ছিল, মানে একটা ডিগ্রি বলতে পারিস। যেমন আমরা এখনকার দিনে কি পড়ছি, বিএ এমএ, এখনকার মতো আর কি, আমরা বিএ বা বিএসসি এরকম ডিগ্রি পাই, তো সেই রকম আর কি এল এ পড়তো। যেমন ভাবে ক্লাস 10টাকে ম্যাট্রিক বলতো, সেই রকম ভাবেই ওরকমই কোনো একটা ডিগ্রিকে এলএ বলা হতো। ঠিক আছে, খাইবার পরিবার সংস্থানও আছে, তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500-2500 টাকা হইলেও বিবাহটি হয়। তাহলে হুম, বলতে চাইছে কি, যে ছেলেটা চাইছে 2000 টাকা, আর নিজেদের খরচ হচ্ছে 500 টাকা, টোটাল যদি 2500 টাকাও আমার কাছে থাকে, তাহলে আমরা বিয়েটা দিতে পারবো। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 টাকা বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরো নাতনিরা রয়েছে। তাহলে একটা নাতনি নয়, জ্যেষ্ঠা নাতনি, ওই জন্য প্রথমে বলেছিল জ্যেষ্ঠা পৌত্রী, আরো নাতনি রয়েছে, তাদের বেলায় কি উপায় হইবে। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল। ওই যে কনিষ্ঠ পুত্র, যে কলকাতায় পড়তো, তাই তো, কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়তো, সে বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল হইয়াছে। তার মানে 3টে পুত্রই অকর্মণ্য। দুটো তো ছিলই, যারা শুধুমাত্র মানে বিয়ে করে নিয়েছে আর বংশ বিস্তার করে যাচ্ছে, এছাড়া তাদের কোনো কাজই ছিল না। আর ছোট ছেলেটা যদিও বা পড়ছিল, সেও ফেল করেছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মশাই হাজিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি তো জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়, সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। তাহলে সে 2000 টাকায় কিনেছিল, এবার হাতিটা বড় হয়েছে, 3000 টাকা পেতে পারবে। কোথায় যাচ্ছে, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের মেলায়। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বললেন, কি করে তোমরা এমন কথা বলছো। মানে তার এবার কষ্ট হয়েছে যে হাতিটাকে বিক্রি করে দিতে বলছে, সেই জন্য সে তার কোঁচা অর্থাৎ ধুতির যে কাঁচা হয় আর কি আমরা বলি, সেটাকে তুলে চোখ মুছে এবার বলছেন যে কি করে তোমরা এমন কথা বলছো। বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো,
তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। তার মানে মানুষটার ওই হাতিটার প্রতি এতটাই ভালোবাসা, এতটাই মানে মন প্রাণ তিনি দিয়ে দিয়েছেন, তিনি কি বলছেন, প্রথমত তো কেঁদেই ফেললেন যে মানে সে চলে যাবে বলে। আর তারপরে হচ্ছে কি বলছে, যে যদি আমার হাতির দাম ওই যে 2000 টাকায় কিনেছিলাম বলে 3000-তেই বিক্রি করতে হবে বা তার থেকে বেশি দাম নিতে হবে এরকম না, 200-500 টাকা কম হয় তাও ভালো, কিন্তু যেন একটা ভালো লোকের হাতে পড়ে, যেন মানে স্নেহপ্রবণ কোনো লোক যে ভালো করে রাখবে সেই রকম লোকের কাছে যেন পড়ে। ঠিক আছে, তারপরে বলছে, মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে, মাহুত যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। তাহলে কে যাবে? মাহুত যাবেই, যেহেতু হাতির পিঠে চড়ে হাতিকে কন্ট্রোল করার জন্য যে থাকে মাহুত, তাকে তো যেতেই হবে। আর মধ্যম পুত্র মানে মেজ ছেলে, 3টে ছেলে, তার মধ্যে মেজ ছেলেটা যাবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। কত টাকার রসগোল্লা? 2 টাকার। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। তাহলে শেষ দিনে হাতিকে কি খাইয়েছিল? রসগোল্লা খাইয়েছিল, যদিও এটা শেষ দিন নয়, পরে আবার দেখতে পাবো যে আবার ফিরে আসবে। শেষে তার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। তাহলে এবার বলছে যে আদর মানে আদরিনীকে আদর করে আদর বলেই ডাকছেন, কি মিষ্টি না, শুনতে খুব ভালো লাগে আমার এটা, যে আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। একদিকে তো শুনতে খুব ভালো লাগে, অন্যদিকে মানে কষ্টও লাগে, কান্না পায় শুনে। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন, মানে যে আমি তোমাকে বিদায় জানালাম এসো মা, সেটা তো বলতে পারলেন না, তাই জন্য বললেন যে ঘুরে দেখে এসো। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধন করিয়া বধূরা তাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশ অভুক্ত পড়িয়া রইল। তার মানে তার যে হৃদয়ের বেদনা, তিনি মানে হাতি চলে যাওয়ায় তিনি এতটাই ব্যথিত যে নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিলেন, তাই না? ষষ্ঠ, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে, 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে, বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে, হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয়, কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। তাহলে কি দেখা গেল? 10ই জ্যৈষ্ঠ এটা হচ্ছে কল্যাণীর বিবাহের দিন, ঠিক আছে, এটা একটা শর্ট প্রশ্ন। দ্বিতীয়ত, পয়লা বৈশাখ আদরিণী ঘরে ফিরল, বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই, তাহলে বিক্রি হয়নি হাতি। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারা ধন ফিরিয়ে পাওয়া গিয়াছে। সকলের এইরূপ মনে হইতে লাগিল।
বাড়ির লোক বলিতে লাগিল, আহা আদর রোগা হয়ে গেছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি। তাহলে সে গেছিল 4-5 দিন আগে, তারপরে পয়লা বৈশাখে সে ফিরে এসছে, যেহেতু সংক্রান্তি অবধি মেলা, মেলায় বিক্রি হয়নি, এবারে ফিরে এসছে। ওকে দিন কতক এখানে বেশ করে খাওয়াতে হবে। আনন্দের উচ্ছ্বাস, প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকালে মনে হইল কল্যাণের বিবাহের এখন কি উপায় হবে। তাহলে এতক্ষণ কি ভেবেছিল যে 10ই জ্যৈষ্ঠ বিয়ে, যদি এর মধ্যে মানে বৈশাখ মাসের মধ্যে তো বিক্রি হয়ে যাবে, তার মধ্যে টাকা নিয়ে চলে আসবে, ওই হাতি বিক্রির টাকা দিয়ে তার গয়না করানো হবে, তারপর বিয়ে হবে। কিন্তু হাতি বিক্রি হলো না, সেটার একটা আনন্দ যে আমাদের আদরিনী আমাদের বাড়িতে ফিরে এসছে। কিন্তু উল্টো দিকে আবার কি হচ্ছে, যে কল্যাণীর বিয়েটা তাহলে কি করে হবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে। আবার মুখুজ্জে মশাই বলিলেন, আদর যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। তাহলে কি বলা হচ্ছে, আজকালকার দিনের যারা মুরগিখোর ব্রাহ্মণ, অর্থাৎ তারা ব্রাহ্মণ, পূজা অর্চনা করে, এদিকে তারা আমিষ সমস্ত কিছু খান, মানে মুরগি টুরগি ইত্যাদি খান, কিন্তু মুখুজ্জে মশাই সেই রকম নন। ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা নিষ্ফল হবার জো আছে। কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, ব্রহ্মবাক্য বেদ বাক্য। এটা মানে কি, মানে ব্রাহ্মণের বলা কথা যেন বেদের কথা। বেদ মানে যেটা চতুর্বেদ আমরা জানি, সেই ঋক সাম যজু অথর্ব, এই 4 যে বেদ আছে, সেই চতুর্বেদ যেমন বেদ বাক্য মানুষ অক্ষরে অক্ষরে পালন করে, সেই রকমই যেন ওই ব্রাহ্মণের মুখে বলা কথা বেদ বাক্যের মতো হয়ে গেছে। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। সেখানে গো মহিষাদি বামুনহাটে যা বিক্রয় হয় নাই, সেগুলো রসুলগঞ্জে গিয়ে জমা হয়। সেইখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল। তাহলে বাকি লোকেরা এসে যেমন জমায়েত করে, দিয়ে পরামর্শ হয়, সেরকম ভাবে পরামর্শ নিল। ঠিক আছে, বলছে আজ আবার আদরিনী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল। এখানটা কিছু একটা ভুল হয়েছে। কে আসিয়া বলিল, কিছু একটা ছিল হয়তো, যে আসিয়া বলিল, দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। ও, এটা তো কল্যাণী হবে, কল্যাণী বলেছিল এটা, বানানটা একটু ভুল হয়ে গেছে। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় মহাশয় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তাহলে কল্যাণী যে তার নাতনি, সে এসে বলছে, দাদুকে কি বলতো, আগেকার দিনে দাদামশাই বলতো, তাই জন্য বলছে যে দাদামশাই হচ্ছে, ও কিন্তু কাঁদছিল, মানে হাতিটি, আদরিনী। এবার সেটা শুনে কিন্তু আরোই বেশি কষ্ট পেলেন আমাদের বৃদ্ধ জয়রাম বাবু। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগলেন, জানতে পেরেছো, ওরা জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এই বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে। নাতিনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্রু নয়নে আপন মনে বলিতে লাগলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? এটা কি নিজের মনে মনে বলছে, বৃদ্ধ মনে মনে বলছে, কিন্তু কার উদ্দেশ্যে বলছে? কিন্তু আদরিনীর উদ্দেশ্যে। ঠিক আছে, মনে মনে বলছে আদরিনীর উদ্দেশ্যে। যাওয়ার সময় আর কিন্তু সে দেখা করেনি, একবার দেখা করেছে, কষ্ট পেয়েছে, সে ফিরে এসছে, আবার যখন পুরোপুরি বিদায় দিচ্ছে আর পারেনি দেখা করতে, আর সম্ভব না। সেই জন্য এবার বলছে যে সেটা কি তোকে অনাদর করে, তোকে কি আমি ভালো না বেশে অনাদর করে তোকে আমি সেই দেখাটা করিনি? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা। তাহলে কি বলছে, যে
আমি তোর প্রতি স্নেহপরায়ণ হয়ে তোকে আমি শেষ বিদায়টুকু জানাতে পারিনি, তবে তুই এখন যার বাড়িতে যাওয়ার চলে যা। আমার নাতনির বিয়েটা হয়ে গেলে আমি তোর কাছে যাব, গিয়ে দেখা করে আসব। আর তুই মানে যার বাড়িতে থাকবি সেখানে গিয়ে তোর জন্য সন্দেশ, রসগোল্লা ইত্যাদি নিয়ে গিয়ে তোকে খাইয়ে দিয়ে আসবো। এটা একটা বেশ মানে দুঃখের কিন্তু একটু মিষ্টি মধুর ব্যাপারটা, যদি সত্যিই তাই হতো। যারা গল্পটা পড়ে নিয়েছো তারা তো জানো যে পরে কি ঘটেছে। তা আমার এখন বলতে বলতেই মনটা খারাপ হয়ে আসছে। আমি এরকম একটু ইমোশনাল, মানে পড়তে পড়তে আমার আমি কেঁদেও ফেলি, এরকমও হয়ে যায়। তো যাই হোক, এটাও যখন আমি প্রথমবার পড়েছি আমারও ওই এসে গেছে চোখে জল। কিছু করার নেই। হ্যাঁ, এখন হয়তো আমি হেসে খেলে তোমাদের কাছে যেহেতু প্রেজেন্ট করছি জিনিসটাকে, সেই জন্য একটু হেসে খেলে বলতে হয়। কিন্তু একা একা যখন নিঃশব্দে পড়ি তখন মন ভারাক্রান্ত হয়ে যায় এই জায়গাটায়। তো আর বিশেষ করে এই যে আগের স্লাইডটায় যে পড়লাম, এখানটা পড়ার পর মনে হয় যে আহা, যদি এইটাই যদি শেষ হতো, সত্যি যদি খুকির বিয়েটা হতো, তারপর জয়রাম বাবু কিছু নিয়ে অন্যের বাড়িতে যেত, গিয়ে দিয়ে আসতো, সেটা সেটা একটা অন্যরকম হতো। কিন্তু না, সেটা নয়। কি হয়েছে দেখি। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। কে? একটা চাষি, সে একটা পত্র দিয়েছে। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে। লিখি হবে, তাহলে মধ্যম পুত্র যে মাহুতের সঙ্গে গেছিল সেই হাতির কাছে, সে লিখেছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকেলে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। তাহলে 7 ক্রোশ দূরে, 7 ক্রোশ দূরে। সে আর পথ চলিতে পারে না, রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি, মানে যতটা সে পারে, আমরা বলি না যতটা সম্ভব, সেই অর্থে সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তামশায়ের অবিলম্বে আসা আবশ্যক। তাহলে তার পুত্র লিখছে, কি সম্বোধন করছে? কর্তামশাই। তখনকার দিনের এই যে একটা সম্বোধন সূচক, বাবা মশাই কিন্তু বলেনি, বা নর্মালি বাবা কিন্তু বলেনি। কি বলছে? কর্তামশাই। ক্রস মানে কি ম্যাম? ক্রোশ তো দূরত্ব মাপার, যেমন মাইল বলি সেরকম ক্রোশ, দূরত্ব মাপক। বাড়ির মধ্যে উঠানের পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। আদরের অসুখ, যাতনায় সে ছটপট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেল। তাহলে কে গেল? মুখুজ্জেমশাই তো গেলই, তার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলেও সঙ্গে গেল। তাহলে এখানে রাত 10টার সময়, এটা একটা প্রশ্ন। এখানে কে সঙ্গে গেল? বড় ছেলে, একটা। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। মানে এটা যে গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ির যে পিছনে ছোট জায়গাটা থাকে ওইটাকে কোচ বাক্স বলে। কোচ বাক্সে বসিল, যেখানে মেনলি হচ্ছে কোনো লাগেজ টাগেজ রাখা হয়, সেই রকম জায়গাটা। ঠিক আছে। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজল বর্ণ বিশাল দেহখানি আমবনের ভিতর পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। কি বলছে? যে আদরিণীর সেই নবজল বর্ণ মানে নতুন জল, নতুন স্বচ্ছ যে জল আর কি, জলের বর্ণ যে দেহ, সেই দেহটা কি হয়েছে? আমবনের ভিতর। কোথায়? আমবনের ভিতর পতিত রইয়াছে। এটা আজ নিশ্চল নিষ্পন্দ, মানে কোন রকম নড়চড় নেই। স্তব্ধ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শব্দের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র,
মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তাহলে এই যে আদরিণী মারা যাওয়ার 2 মাস পর কিন্তু মুখোপাধ্যায় মহাশয় মারা যান। এটা লেখা হয়েছে সাহিত্য পত্রিকায় ভাদ্র 1320। প্রথম আর কি লেখা, প্রথম প্রকাশ। প্রথম প্রকাশ সাহিত্য পত্রিকা ভাদ্র 1320। ঠিক আছে। স্কুল আছে ম্যাম, স্কুল যাস তোরা রোজ? আচ্ছা, তাহলে গল্প আমাদের এখানে শেষ হলো। আমি একটা জিনিস বলি, প্রীতমা বলছে মনটা খারাপ হয়ে গেল ম্যাম। হ্যাঁ সত্যি, আমারও পড়ে এটা খুব মন খারাপ করে, যে যদি ওই যে বলছি না যে লাস্ট পরিচ্ছেদের আগে যেটুকু হয়েছিল সেটা যদি হতো খুব ভালো হতো, কিন্তু কি শেষমেশ দেখা গেল যে বিক্রিও হলো না। মানে দুঃখটা দুদিক দিয়ে, যে 1 নম্বর হচ্ছে যে হাতি বিক্রি হলো না, হাতি বিক্রি হলো না। কার এর ফলস্বরূপ কি হলো? কল্যাণীর বিয়েতে অসুবিধা, কল্যাণীর বিবাহে সমস্যা দেখছি, বিবাহের আয়োজনে সমস্যা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হাতির মৃত্যু। তাহলে একটা মানুষ যে সারা জীবন স্ট্রাগল করে গেল, সারা জীবন ভালোবেসে গেল, পুরো ফ্যামিলিটাকে নিয়ে মানে চেষ্টা করলেন তিনি যে যেভাবেই হোক আমার পরিবারকে আমি যতদিন বেঁচে আছি সেভাবে বাঁচিয়ে রাখার, সুস্থ রাখার, সুন্দর রাখার, কিন্তু তার বিপরীতে তিনি কি পেলেন? কোনো ছেলের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পেলেন না। নিজেরা শুধুমাত্র বংশবৃদ্ধি করছে, একবারও ভাবছে না যে আমরা যে এত ছেলে মেয়ে নিচ্ছি তাদেরকে পরিপালন করবে কে। তাদের পালনকর্তা হিসেবে একমাত্র আছে তার বাবা, অর্থাৎ জয়রাম বাবু। নিজেরা করছে না, নিজেরা বাবা হয়ে যাচ্ছে কিন্তু বাবার দায়িত্ব পালন করছে না, এই রকম অকর্মণ্য ছেলেরা আছে। তাহলে তাদের কাছ থেকে তিনি সমস্ত আশা তো ছেড়েই দিয়েছিলেন। নাতনির বিয়ে দেবেন সেটুকুও তার কষ্ট করে করা, যেটুকু মানে তিনি পারতেন সেটুকুও হারালেন, প্লাস আদরিণীকেও হারালেন। তার সমস্ত মন দিয়ে প্রাণ দিয়ে যেটুকু চেয়েছিলেন সেটাও তিনি হারালেন। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলি, আজকে পোল নেই বাবু। আজকে আমি বললাম না যে কোনো রকমে সকালে উঠে আমি তোদের পিপিটিটা বানিয়ে নিয়ে এসেছি, এত আমার চাপ গেছে আজকে। আচ্ছা, আমি ধর প্রশ্ন দিচ্ছি। দেখ, আদরিণী পুনরায় কবে ঘরে আসে? চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, আহ হুম, পয়লা বৈশাখ, বি 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 বি। ঠিক আছে, অনেক উত্তর পাচ্ছি। বেশ, পয়লা বৈশাখ পেলাম। নেক্সট একটা যাই। সত্য মিথ্যা যাচাই করো। জয়রাম বাবুর তার পুত্র
কনিষ্ঠ পুত্র দিল্লিতে পড়াশোনা। বল। ওরকম ভাবে লিখিস না, 1 2 এরকম লেখ। 1 মানে ট্রু না ফলস, আর 2 ট্রু না ফলস, এরকম ভাবে কর। এটা আমি এ, এটা বি করে দিচ্ছি। ট্রু ফলস, প্রথমে একটা ট্রু তারপর একটা ফলস। ওকে, ফলস ফলস, ট্রু ফলস, ফলস ফলস, বোথ ফলস, দুটোই ফলস। ফলস ট্রু, ফলস ফলস। ওকে, অনেক রকম পেলাম। এটা অ্যাকচুয়ালি দুটোই ভুল। এখানে 4 পুত্র নয়, 3 পুত্র হবে, আর দিল্লিতে নয়, কলকাতায় হবে। তাহলে বোথ আর ফলস, তাহলে মিথ্যা দুটোই। ঠিক আছে, আর একটা প্রশ্ন দিচ্ছি। যারা, আমার তো এগুলো লাইনগুলো মনে নেই, হুবহু লাইনটা, হুবহু লাইনটা একটুখানি দেখে নিই আমি। লাইনগুলো কোথায় গেল? আচ্ছা, এইরকম একটা কর। স্তম্ভ মেলাও। লাইন ঠিকঠাক পাচ্ছি না। নগেন কুঞ্জ বিহারী সূর্যমশাই নরেশ। এর চারদিকে, এদিকে 4টে অপশন দিচ্ছি। বাচ্চাদের মতো প্রশ্ন, স্তম্ভ মেলাও, ছোটবেলায় এরকম হতো না? কিন্তু এত বড় মানে গল্প, বাচ্চাদের প্রশ্ন করতেই মাথা একদম খারাপ হয়ে যাবে। এটা সহজ, কিন্তু যেগুলো হচ্ছে লাইন তুলে তুলে দেয় না, যে কোনটা কে বলেছে, ওগুলো কিন্তু একটু মন দিয়ে পড়তে হবে। বল, কিভাবে সাজাবো? এরকম ভাবে লিখবি যে 1, তারপর হয়তো 3, তারপর ধর 4, তারপর 2, মানে যে সিকোয়েন্সে হবে সেই ক্রমানুসারে এই নাম্বারগুলো লিখে লিখে দেখা। যে ক্রমানুসারে হবে সেই ক্রমানুসারে নম্বর লিখবি। যদি 1 2 3 4 সেম থাকে, তাহলে 1 2 3 4 সেম। আমরাই তো বাচ্চা, ওরে বাবা। আর কিছু, আর কিছু ফালতু বকার জায়গা পাস না। চার তিন দুই এক, 4 1 2 3, 4 1 2 3, 4 1 2 3, 4 1 2 3, 4 1 2 3, 4 1 2 3টাই বেশি পাচ্ছি, তাহলে 4 1 2 3ই হবে। কিন্তু একবার আমরা দেখে নিই কি কি ছিল।
আচ্ছা প্রথমে বলছিস 4, হ্যাঁ নগেন ডাক্তার ছিল, তাহলে বেশ নগেনের জায়গায় 4 লিখলাম। কুঞ্জবিহারী ছিল জুনিয়র উকিল, এটা আমরা গল্পের শুরুতেই পেয়ে গেছি, ওই জন্য বলেছি শুরুতেই প্রশ্ন, একদম শুরু থেকে প্রশ্ন। মুখুজ্জেমশাই তো মুক্তার সাহেব। আর নরেশচন্দ্র হচ্ছে রাজা। তো এটা মুক্তারটা আমি 2 এর জায়গায় 3, এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে হয়ে গেল সেম 4 1 2। ঠিক আছে, 3টে টাইপের প্রশ্ন আমি তাহলে তোদেরকে দেখালাম। ওকে, সামারি এটার দরকার নেই, অনেক সামারি পড়ার কোনো মানেই হয় না, এখান থেকে আমি সামারিটাকে ডিলিট করছি। হোমওয়ার্ক কি দেবো? হোমওয়ার্ক হচ্ছে অল এমসিকিউজ, অল টাইপস অফ এমসিকিউ, সমস্ত রকম এমসিকিউ যা কিছু হয় সবকিছু পড়বি। ঠিক আছে, তাহলেই হলো, ব্যাস। ঠিক আছে, চলে এসছে আমাদের থ্যাংক ইউ স্লাইড। আশা করছি এই এত বড় গল্পটা, হ্যাঁ খুব ইন্টারেস্টিং করে পড়ানো হয়তো পসিবল হয়নি, কারণ প্রত্যেকটা লাইন আমাকে খুব তাড়াতাড়ি যেতে হয়েছে। তোদের অনেকেরই স্কুল আছে, বারবার মেসেজ করছিস ম্যাম স্কুল যাব। আর হ্যাঁ ডাউট বক্স আমি চেক করব, অবশ্যই চেক করব, কারণ এখন আমার ব্যাক টু ব্যাক আরো 3টে ক্লাস আছে, আমি সব ক্লাস করে বাড়ি যাব, তারপর গিয়ে ডাউট বক্স চেক করব, সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, টাটা বাই বাই। এমসিকিউ কোথায় পাবো? এমসিকিউ বই থেকে পড়বে তো। আমি যেমন প্রত্যেকটা লাইনে লাইনে দাগ দিয়ে দিয়ে বলে দিলাম, এই পিডিএফটা থাকছে, পিডিএফটাই দেখে দেখে পড়বে। যদি নিজেদের কাছে পিডিএফ না থাকে, এটা থাকা সব থেকে ভালো, কারণ পাশে পাশে অর্থও লেখা আছে, আর তার পাশে কি আছে যে আমার কোথায় কোথায় কোয়েশ্চেন আসতে পারে লাইনগুলো দাগও দেওয়া আছে, সেখান থেকে অর্থগুলো সবকিছু তোমরা পেয়ে যাবে, আর ওগুলো থেকেই কিন্তু ভালো করে তোমরা এমসিকিউ পড়তে পারবে। ঠিক আছে, চলো টাটা, আজকের জন্য টাটা বাই, খুব ভালো থাকো, আর নতুন বছরে ফাটিয়ে পড়াশোনা করো, খুব ভালো কাটুক। ঠিক আছে, চলো বাই।